Assalamu alaikum. This is Shadda Kamul Hassan. I belong to Gazipur. I am an English teacher at Shopipur Evergreen. জানি তোমরা সকলেই সুস্থ আছো, তোমাদের সুস্থতা আমাদের একান্ত কাম্য। নারীর টানে হাতের টানে তোমরা অনেকেই বাড়িতে যাবে, কিন্তু তোমাদেরকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। তুমি যেমন সুরক্ষিত থাকবে, অন্যকেও সুরক্ষিত রাখার চেষ্টা করবে। কেমন? অবশ্যই পিতামাতার কথা শুনবে, পিতামাতার কথা ছাড়া অবাধ্য হবে না, বাইরে যাবে না। কেমন? ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের আজকের পাঠে ফিরে যাই। আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে ইংলিশ গ্রামার। টুডেজ ডিসকাশন ম্যাটার অফ কেস পার্ট 1। ওকে, চলো বন্ধুরা আমরা আমাদের পাঠে ফিরে যাই। ওকে, লেটস গো। Assalamu alaikum. This is Shadda Kamul Hassan. I belong to Gazipur. I am an English teacher at Shopipur Evergreen. জানি তোমরা সকলে সুস্থ আছো, তোমাদের সুস্থতা আমাদের একান্ত কাম্য। দূরের এবং কাছের যারা আজকের আমাদের লেসনটি দেখছো, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শপীপুর এভারগ্রিন ভবন থেকে। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, তোমাদের সকলের সুস্থতা আমাদের একান্ত কাম্য। ওকে, আমাদের আজকের ডিসকাশন ম্যাটার হচ্ছে কেস। তাহলে চলো বন্ধুরা আমরা আমাদের আজকের পার্টে ফিরে যাই। লেটস গো। ওকে বন্ধুরা, আমরা আজকে যে টপিকসটা শিখব সেটা হচ্ছে কেস। আসলে কেস কি? হোয়াট ইজ কেস? কেস কত প্রকার এবং কেস একটা বাক্যের মধ্যে কি কি কাজে অত্যাবশ্যক বা প্রয়োজনীয় বা নেসেসারি বা ইম্পর্টেন্স, এটা আমাদের আজকে বুঝতে হবে এবং জানতে হবে। আর কেস যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে একটা বাক্যের মধ্যে যে একটা কেসের কত গুরুত্ব বা একটা কেস যে কত অপরিসীম একটা বাক্যের ক্ষেত্রে বা প্রয়োগের ক্ষেত্রে বা ব্যবহারের ক্ষেত্রে, সেটা আমরা এখন বুঝবো। ওকে, তাহলে কেস কি? হোয়াট ইজ কেস? কেস হচ্ছে একটা সেন্টেন্সে ব্যবহৃত নাউন প্রনাউনের সাথে অন্য কোনো ওয়ার্ডের যে সম্পর্ক থাকে তাকে কেস বলে। আবার আমরা অন্যভাবে বলতে পারি, বাক্যে ব্যবহৃত অন্যান্য শব্দের সাথে নাউন প্রনাউনের যে সম্পর্ক থাকে তাকে কেস বলে। তাহলে আরও বলা যায় যে নাউন প্রনাউনের সাথে সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ককে ইংরেজিতে কেস এবং বাংলায় কারক বলে। A case is the relation of a noun or a pronoun to other words in a sentence or the form which shows such relation. এখন আসো যে কেসটা কিভাবে আমরা বুঝবো সেটা একটা উদাহরণের মাধ্যমে বা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিই। ওকে, Shamim gave me his camera. Here is the sentence. এই বাক্যে শামীম হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্বের পাস্ট রূপ, মি হচ্ছে একটা অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট যাকে আমরা ব্যক্তিবাচক অবজেক্ট বলি, আর হিজ ক্যামেরা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এখানে ক্যামেরার সাথে হিজের একটা সম্পর্ক রয়েছে। এখন আসো এই বাক্যটি আমরা বিশ্লেষণ করলে কি দেখতে পাই? ক্রিয়াকে যে পরিচালনা করে বা ক্রিয়াকে যে চালায়, বা ক্রিয়াকে যে অপারেট করে সেটি হচ্ছে সাবজেক্ট। দ্যাট মিনস ক্রিয়ার সাথে শামীমের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে ক্রিয়ার দ্বারা শামীম কি করে, তার কাজটি অর্পণ করে অবজেক্টের উপর। দ্যাট মিনস মি অথবা হিজ ক্যামেরার উপর। এখানে একটি বাক্যে ডাবল অবজেক্ট থাকে, আবার সিঙ্গেল অবজেক্টও থাকে। এখানে শামীম মি এবং হিজ ক্যামেরা এই দুইটি কর্মের মাধ্যমে তার কাজটি সম্পন্ন করেছে গেভ ভার্বের মাধ্যমে। অর্থাৎ গেভকে অপারেট করে বা অপারেট করে যে সে হচ্ছে অপারেটর, দ্যাট মিনস সে হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট গেভ ভার্বের দ্বারা তার কর্ম অর্থাৎ কাজটি সম্পন্ন করেছে মিয়ের উপর কিছু প্রদান করার মাধ্যমে। এখন মিকে প্রদান করেছে, কি প্রদান করেছে? হিজ ক্যামেরা। তাহলে আমি যদি ক্রিয়াকে স্পষ্ট করি যে শামীম কাকে দেয়? আমাকে দেয়। দ্যাট মিনস মি হচ্ছে
আমাদের ব্যক্তিবাচক অবজেক্ট। এখন যদি আমি ক্রিয়াকে কি বা কি দিয়ে স্পষ্ট করি, তাহলে কি দিয়ে স্পষ্ট করলে আমরা পাবো হিজ ক্যামেরা। দ্যাট মিন্স গেভ ভার্বের দ্বারা আমরা কাকে এবং কি দ্বারা স্পষ্ট করে যে উত্তরগুলো পাবো সেটি হচ্ছে অবজেক্টিভ কেস। দ্যাট মিন্স ক্রিয়ার অবজেক্ট। আর ক্রিয়াকে কে বা কারা বা কি দ্বারা স্পষ্ট করে যে উত্তরগুলো পাবো তাহলে সেটি হবে সাবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেসের আরেক নাম হচ্ছে নমিনেটিভ কেস। এখন আসো আমরা এখন আরেকটা উদাহরণের মাধ্যমে সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস এবং পজিটিভ কেস এটা আরো সুন্দরভাবে আমরা বিশ্লেষণ করে খুব সহজে বুঝতে পারবো। ওকে, তাহলে চলো বন্ধুরা। বাক্যের এই আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি, বাক্যের আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি যে বেলাল বাক্যের সাবজেক্ট, রহিমস ক্যাট এই বাক্যটি হচ্ছে অবজেক্ট এবং কিল হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ভাব বা মূল ভাব। এখন এখানে আমাদের অবজেক্টের মধ্যে বা অবজেক্টের মাঝে আমাদের আছে রহিমস অর্থাৎ পজিটিভ, অর্থাৎ পজিটিভটা ক্যাটের সাথে একটা অধিকার বা সম্পর্ক প্রকাশ করেছে। আর বেলাল ক্রিয়াটাকে অপারেট করেছে বলে ক্রিয়াকে যখন কোনো একটা ওয়ার্ড অপারেট করবে তখন সেটা হবে অপারেটর। দ্যাট মিনস বেলাল এখানে সাবজেক্ট। তাহলে হেয়ার ইন দ্য সেন্টেন্স আমরা এই বাক্যের মাধ্যমে বিশ্লেষণ করলে কি কি পাবো সেটা এখন আমরা একটু লক্ষ্য করি। ওকে, এই বাক্যে বেলাল সাবজেক্ট, কারণ বেলাল বাক্যের সাবজেক্ট বলে ক্যাটের সাথে বেলালের একটা কর্তৃ সম্পর্ক রয়েছে। আর বেলাল যেহেতু কিলিং কাজটি সম্পন্ন করেছে, কেননা কিলিং কাজটি বেলাল সম্পন্ন করেছে, তাই বেলাল বাক্যের নমিনেটিভ। কিলিং কাজটি ক্যাটের উপর আরোপিত, অর্থাৎ ক্যাট এখানে ভুক্তভোগী। কিলিং কাজটি ক্যাটের উপর আরোপিত, অর্থাৎ ক্যাট এখানে ভুক্তভোগী। ক্যাটের সাথে ক্যাটের কর্ম সম্পর্ক, তাই এখানে ক্যাট হচ্ছে অবজেক্টিভ কেস। আবার রহিমের সাথে ক্যাটের অধিকার বা সম্পর্ক রয়েছে, অর্থাৎ ক্যাটের সাথে রহিমের অধিকার বা সম্পর্ক রয়েছে, অর্থাৎ রহিমের সাথে ক্যাটের সম্পর্ক আছে। রহিম ও ক্যাটের মাঝে মালিকানা বা অধিকার সম্পর্ক বিদ্যমান। রহিম হলো ক্যাটের মালিক বা মনিব, অতএব রহিমস হচ্ছে বাক্যের পজিটিভ কেস। ওকে, তাহলে সম্পর্কের এই বিভিন্নতার কারণে বা আলোচনার প্রেক্ষিতে আমরা কেসকে প্রধানত 3 ভাগে বিভক্ত করতে পারি। অর্থাৎ সম্পর্কের বিভিন্নতার কারণে আমরা কেসকে 3 ভাগে বিভক্ত করতে পারি। সেটি হচ্ছে নমিনেটিভ কেস অর সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস। তাহলে এই আলোচনার ভিত্তিতে আমরা কেসকে 3 ভাগে বিভক্ত করতে পারি। সেটা হচ্ছে নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস। নমিনেটিভ কেস কর্তৃ সম্পর্ক, কর্তৃকারক। অবজেক্টিভ কেস কর্মকারক। পজিটিভ কেস সম্বন্ধ পদ। তাহলে আমরা কেসকে 3 ভাগে বিভক্ত করেছি। সেটি হচ্ছে সাবজেক্টিভ কেস অর নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস। ক্লিয়ার? এখন আসো সাবজেক্টিভ কেস কি
অবজেক্টিভ কেস কি এবং পজিটিভ কেস কি সেটা আমরা এখন আলোচনার মাধ্যমে বুঝবো। ওকে, কোনো নাউন বা প্রনাউন যখন কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন তাকে আমরা নমিনেটিভ কেস বলি। নমিনেটিভ কেস কি তাহলে আমরা এখন বোর্ডে একটু লক্ষ্য করি কেমন। হোয়াট ইজ নমিনেটিভ কেস, নমিনেটিভ কেস কি এখন আমরা তা বুঝবো। ওকে, নমিনেটিভ কেস হচ্ছে কোনো নাউন বা প্রনাউন যখন কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন তাকে নমিনেটিভ কেস বলে। কোনো নাউন বা প্রনাউন যখন কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন তাকে নমিনেটিভ কেস বলে। তাহলে আমরা এখন উদাহরণের মাধ্যমে নমিনেটিভ কেসটা আরও সহজে বুঝতে পারবো। ওকে, লেটস গো। Columbus discovered America. এখানে কলম্বাস হচ্ছে নমিনেটিভ কেস, কারণ ডিসকভার হচ্ছে মূল ভার্বের যখন সাবজেক্ট হিসেবে অর্থ প্রকাশ করবে প্রদত্ত বাক্যে তখনই সেটি হবে নমিনেটিভ কেস। ওকে, নমিনেটিভ কেসের আরেক নাম হচ্ছে সাবজেক্টিভ কেস। তাহলে আমরা একটা সাবজেক্টিভ কেসকে কিভাবে একটা বাক্যের ভার্ব থেকে আইডেন্টিফাই করব। ভার্বকে আমরা কি বা কাকে বা কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে নমিনেটিভ কেস অর সাবজেক্টিভ কেস। ওকে, এখন আসো আমরা নমিনেটিভ কেস কত প্রকার হতে পারে। নমিনেটিভ কেস হচ্ছে বিভিন্ন প্রকার হতে পারে। যেমন আমরা নমিনেটিভ কেসকে যদি বিভাজন করি তাহলে দেখা যায় nominative of address, nominative of address or vocative case, nominative of address or vocative case, case in apposition, complementary nominative, complementary nominative, nominative of absolute, nominative absolute, nominative absolute। তাহলে নমিনেটিভ কেস আমরা এই চার প্রকার দেখতে পাই, যে নমিনেটিভ অফ অ্যাড্রেস অর ভোকেটিভ কেস, কেস ইন অ্যাপোজিশন, কমপ্লিমেন্টারি নমিনেটিভ, নমিনেটিভ অ্যাবসলিউট। ওকে, এখন আসো নমিনেটিভ অফ অ্যাড্রেস অফ ভোকেটিভ কেসটা কি। হোয়াট ইজ নমিনেটিভ অফ অ্যাড্রেস অফ ভোকেটিভ কেস? যখন কোনো নাউন বা প্রনাউনকে সম্বোধন করে কিছু বলা হয় তখন তাকে নমিনেটিভ অফ অ্যাড্রেস অর ভোকেটিভ কেস বলে। ওকে, যখন কোনো নাউনকে সম্বোধন করে কিছু বলা হয় তখন তাকে নমিনেটিভ অফ অ্যাড্রেস অফ ভোকেটিভ কেস বলে। যেমন আসো আমরা এখন উদাহরণের মাধ্যমে দেখি। Rima, what are you doing for me? Jamal,
Jamal, will you go to the field? Kamal, please help me today. Here in three sentence, এই তিনটি বাক্যে রিমা, জামাল এবং কামাল এদেরকে সম্বোধন করে কোনো কিছু যখন বলা হচ্ছে, হোয়াট আর ইউ ডুইং ফর মি, উইল ইউ গো টু দ্য ফিল্ড, প্লিজ হেল্প মি টুডে, এই যে এই ধরনের বাক্যগুলিতে যখন কাউকে সম্বোধন করে কিছু বলা হবে তখনই সেটা হবে nominative of address or vocative case. That means কোনো নাউন বা প্রনাউনকে যখন সম্বোধন করে কিছু বলা হচ্ছে তখনই সেটা হবে nominative of address or vocative case. Clear? তাহলে কেস ইন অ্যাপোজিশনটা কি? কেস ইন অ্যাপোজিশনটা হচ্ছে কেস ইন অ্যাপোজিশন যদি কোনো নাউন অন্য কোনো নাউন বা প্রনাউনের পরে বসে পূর্ববর্তী নাউন বা প্রনাউনের পরিচয় প্রদান করে তখন ওই নাউনকে পূর্ববর্তী নাউন বা প্রনাউনের কেস ইন অ্যাপোজিশন বলে। যদি কোনো নাউন অন্য কোনো নাউন বা প্রনাউনের পরে বসে পূর্ববর্তী ওই নাউন বা প্রনাউনের পরিচয় প্রদান করে তখন ওই নাউনকে পূর্ববর্তী নাউন বা প্রনাউনের কেস ইন অ্যাপোজিশন বলে। আসো আমরা লক্ষ্য করি। কামাল Secretary of the committee is a nice man. Jamal, headmaster of our school, is a learned man. কামাল এবং জামাল এদের পরে যে সেক্রেটারি এবং হেডমাস্টার রয়েছে এদের একটা পদবি দেওয়া হয়েছে, অর্থাৎ এরা নাউন এর পরে বসে ওই নাউনের পরিচয় প্রদান করছে। দ্যাট মিন্স সেক্রেটারি এবং হেডমাস্টার হচ্ছে কেস ইন অ্যাপোজিশন। ক্লিয়ার? আরেকটা জিনিস মনে রাখবে, কেস ইন অ্যাপোজিশনের আগে কখনো দা বসানো যাবে না, কারণ কেস ইন অ্যাপোজিশনটা টাইটেল বা পদবি বোঝায়। ক্লিয়ার? ওকে, এখন আসো আমরা কেস ইন অ্যাপোজিশন কত প্রকার। কেস ইন অ্যাপোজিশন তিন প্রকার, সেটা হচ্ছে নমিনেটিভ অ্যাপোজিশন, অবজেক্টিভ অ্যাপোজিশন, পজিটিভ অ্যাপোজিশন। ক্লিয়ার? কেস ইন অ্যাপোজিশন তিন প্রকার হয়ে থাকে। কেস ইন অ্যাপোজিশন তিন প্রকার কি কি? তা হচ্ছে নমিনেটিভ ইন অ্যাপোজিশন, অবজেক্টিভ ইন অ্যাপোজিশন, পজিটিভ ইন অ্যাপোজিশন। তাহলে নমিনেটিভ ইন অ্যাপোজিশনটা কি? অ্যাপোজিশন যখন সাবজেক্টের পরিচয় প্রদান করে তখন তাকে নমিনেটিভ ইন অ্যাপোজিশন বলে। যেমন কামাল
headmaster of our school is a nice man. অবজেক্টিভ ইন অ্যাপোজিশন যখন অবজেক্টের পরিচয় প্রদান করে তখন তাকে অবজেক্টিভ ইন অ্যাপোজিশন বলে। যেমন উই ওয়েন্ট টু মিস্টার আলম, হেডমাস্টার অফ আওয়ার স্কুল। পজিটিভ ইন অ্যাপোজিশন, দিস ইজ মিস্টার জামালস হাউস। ওকে, আসো আমরা আর একটু ক্লিয়ার হই। অ্যাপোজিশন 3 প্রকার: নমিনেটিভ ইন অ্যাপোজিশন, অবজেক্টিভ ইন অ্যাপোজিশন, পজিটিভ ইন অ্যাপোজিশন। নমিনেটিভ ইন অ্যাপোজিশনটা কি? নমিনেটিভ ইন অ্যাপোজিশনটা হচ্ছে অ্যাপোজিশন যখন কোনো সাবজেক্টের পরিচয় প্রদান করে তখন তাকে নমিনেটিভ ইন অ্যাপোজিশন বলে। যেমন মিস্টার কামরুল founder of Shobipur Evergreen was present. Was present at the meeting. এখানে মিস্টার কামরুল হচ্ছে নমিনেটিভ ইন অ্যাপোজিশন, কারণ মিস্টার কামরুল হচ্ছে সাবজেক্ট। মিস্টার কামরুলের পরিচয় প্রদান করছে ফাউন্ডার, দ্যাট মিন্স এখানে ফাউন্ডার অফ শফিপুর এভারগ্রিন হচ্ছে মিস্টার কামরুলের নমিনেটিভ ইন অ্যাপোজিশন। অবজেক্টিভ ইন অ্যাপোজিশন যখন কোনো অবজেক্টের পরিচয় প্রদান করে তখন তাকে অবজেক্টিভ ইন অ্যাপোজিশন বলে। যেমন উই ওয়েন্ট টু মিস্টার হানিফ চেয়ারম্যান অফ এক্স কমিটি। দ্যাট মিন্স এখানে মিস্টার হানিফ হচ্ছে অবজেক্টিভ কেস, আর অবজেক্টের যখন পরিচয় প্রদান করে চেয়ারম্যান শব্দটি তখনই সেটি হবে অবজেক্টের অ্যাপোজিশন। দ্যাট মিন্স অবজেক্টিভ ইন অ্যাপোজিশন। অ্যাপোজিশন যখন কোনো অধিকার বা সম্পর্কের পরিচয় প্রদান করে তখন তাকে আমরা পজিটিভ ইন অ্যাপোজিশন বলি। তাহলে পজিটিভ ইন অ্যাপোজিশনটা কি? দিস ইজ মাই ফ্রেন্ড রহিমস ক্যাট। এখানে মাই ফ্রেন্ডটা হচ্ছে একটা এখানে একটা পরিচয় প্রদান করছে, দ্যাট মিন্স মাই ফ্রেন্ড দ্বারা। এখন এই মাই ফ্রেন্ড যখন নাম আসবে রহিম, এখন এই মাই ফ্রেন্ড দ্যাট মিন্স আমার বন্ধু যখন কোনো কিছু থাকা বোঝাবে তখন সেক্ষেত্রে পজিটিভ অর্থে আমাদের রহিমস হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স নাউনের আগে পজিটিভ, নাউনের পজিটিভ, দ্যাট মিন্স এটা হচ্ছে পজিটিভ কেস। অর্থাৎ মাই ফ্রেন্ডটা হচ্ছে দ্যাট মিন্স আমার বন্ধু, অর্থাৎ আমার বন্ধুর সাথে আমার একটা পজিটিভ সম্পর্ক আছে। আর আমার বন্ধুর যে পজিটিভ আইডিয়া রহিমস ক্যাট, দ্যাট মিন্স এখানে বন্ধু এ হয় আমার বন্ধু রহিমস ক্যাট। আমি বলতে পারি দিস ইজ জামালস ক্যাট, দ্যাট মিন্স হি ইজ মাই ফ্রেন্ড, বলতে পারি সে আমার বন্ধু। এখন সে আমার বন্ধু, দ্যাট মিন্স এখানে আমার বন্ধুর সাথে
আমার বন্ধুর সাথে আমার সম্পর্কটা হচ্ছে, দ্যাট মিন্স আমার সাথে আমার বন্ধুর একটা অধিকার বা সম্পর্ক আছে। ঠিক তেমনি যখন পজিটিভ আইডিয়াটা যখন একটা পরিচয় প্রদান করবে, আমার বন্ধুর পরিচয় কি? আমার বন্ধুর পরিচয়ে রহিম স্কেট, দ্যাট মিন্স আমার বন্ধু হচ্ছে আমার বন্ধুকে রহিম, আর রহিমের অর্থটা প্রকাশ করা হচ্ছে রহিম স্ক্যাট, দ্যাট মিন্স রহিমের বিড়াল। এখানে বিড়াল, রহিমের বিড়াল। তাহলে অ্যাপোজিশনটা দ্যাট মিন্স আমার বন্ধুর সাথে আমার বন্ধুর বিড়ালের সাথে একটা অধিকার বা সম্পর্ক আছে, দ্যাট মিন্স এই জন্য এটা হচ্ছে ইন অ্যাপোজিশন। এক কথায় অ্যাপোজিশন যখন কোনো অধিকার বা সম্পর্কের পরিচয় প্রদান করবে, দ্যাট মিন্স এখানে আমার বন্ধুর পরিচয় হচ্ছে, অ্যাপোজিশন হচ্ছে রহিম, আর রহিমের সাথে যখন পজিটিভ অর্থ প্রকাশ করবে তখন সেটা অ্যাপোজিশন, যখন পজিটিভ অর্থ প্রকাশ করবে, অ্যাপোজিশন যখন কোনো পজিটিভ অর্থ প্রকাশ করবে তখনই সেটা হবে পজিটিভ অ্যাপোজিশন। ক্লিয়ার? অ্যাপোজিশন যখন কোনো অধিকার বা সম্পর্কের পরিচয় প্রদান করবে তখনই সেটি হবে পজিটিভ অ্যাপোজিশন। এখানে রহিম স্ক্যাট পজিটিভ অ্যাপোজিশনটি পজিটিভ অর্থ প্রকাশ করেছে, আর সেজন্য এটা হচ্ছে পজিটিভ ইন অ্যাপোজিশন। ক্লিয়ার? ওকে, এখন চলো আমরা অন্য কেসগুলিতে চলে যাই। দ্যাট মিন্স নমিনেটিভ কেস আর কি হতে পারে। নমিনেটিভ কেস যেমন আমরা এখন বলতে পারি কমপ্লিমেন্টারি নমিনেটিভ, নমিনেটিভ অ্যাবসলিউট। চলো আমরা সেগুলি নিয়ে এখন আলোচনা করি। ক্লিয়ার? অ্যাবসলিউট, হোয়াট ইজ নমিনেটিভ অ্যাবসলিউট? নমিনেটিভ অ্যাবসলিউট হচ্ছে কোনো নমিনেটিভ যদি প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপলের সাথে সম্পর্কিত হয়ে তার পূর্বে বসে এবং সেন্টেন্সের মেইন ক্লোজের ফিনিট ভার্বের সাথে কোনো সম্পর্ক না রাখে, তবে ওই নমিনেটিভকে নমিনেটিভ অ্যাবসলিউট বলে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে নমিনেটিভ অ্যাবসলিউটটা কি। নমিনেটিভ অ্যাবসলিউট হচ্ছে একটা সেন্টেন্সের মেইন ক্লোজ যেটি থাকবে তার ফিনিট ভার্বের সাথে যদি কোনো সম্পর্ক না রেখে প্রথমাংশে যে পার্টিসিপল থাকবে বা আছে বা রয়েছে, এ ধরনের পার্টিসিপলের সাবজেক্ট যদি মেইন ক্লোজের ফিনিট ভার্বের সাথে কোনো সম্পর্ক না রাখে তখন সেই পার্টিসিপল যুক্ত নমিনেটিভকে বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট। এখন আসলে আমরা একটা এক্সাম্পল বা উদাহরণের মাধ্যমে আরো সহজে বুঝতে পারি। যেমন দেখো, the sun having said we returned home. I to them dinner being over, the guest left the table. এখানে দুটো সেন্টেন্স। প্রথম সেন্টেন্স হচ্ছে দ্য সান হ্যাভিং সেড উই রিটার্নড হোম, দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে ডিনার বিং ওভার, দ্য গেস্ট লেফট দ্য টেবিল। এখানে প্রথম সেন্টেন্সের মেইন ক্লোজ রিটার্নের সাথে প্রথমাংশের দ্য সান এই সাবজেক্টের কোনো সম্পর্ক নেই। আবার দ্বিতীয় সেন্টেন্সের মেইন ক্লোজের ফিনিট ভার্ব লেফটের সাথে প্রথমাংশের ডিনার নমিনেটিভ অর্থাৎ সাবজেক্টিভ কেসের কোনো সম্পর্ক নেই। অতএব আমরা দ্য সান এবং ডিনারকে এজন্যই নমিনেটিভ অ্যাবসলিউট বলে থাকি। ওকে, এখন আসো আমরা যে আরেকটি আমরা নমিনেটিভ অ্যাবসলিউট শিখব। অর্থাৎ নমিনেটিভ যেহেতু আমরা নমিনেটিভ কেসটা আমরা 4 প্রকার পেয়েছি।
তার মধ্যে শেষটি হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট আমরা শিখেছি, এবং শেষেরটি হচ্ছে কমপ্লিমেন্টারি নমিনেটিভ। তাহলে আমরা বুঝতে পারলাম যে নমিনেটিভ অ্যাবসলিউটটা কি। এখন আমরা শিখব কমপ্লিমেন্টারি নমিনেটিভ। এটি হচ্ছে নমিনেটিভ কেসের শেষেরটি, অর্থাৎ শেষ নাম্বার, অর্থাৎ 4 নাম্বার ধরন বা প্রকার, যার নাম হচ্ছে কমপ্লিমেন্টারি নমিনেটিভ। কমপ্লিমেন্টারি নমিনেটিভ কি? যখন কোনো নাউন সেন্টেন্সের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে কমপ্লিমেন্টারি নমিনেটিভ বলা হয়। কোনো নাউন সেন্টেন্সের কমপ্লিমেন্ট হিসেবে বসে তখন তাকে কমপ্লিমেন্টারি নমিনেটিভ বলে। কমপ্লিমেন্টারি নমিনেটিভ সেন্টেন্সের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে ব্যবহৃত হয়। ওকে, এখন আসো আমরা এক্সাম্পলের মাধ্যমে তা আরো সহজে বুঝে নেই। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কমপ্লিমেন্টারি নমিনেটিভটা কি। কমপ্লিমেন্টারি নমিনেটিভ হচ্ছে যখন কোনো নাউন সেন্টেন্সে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় তখন সে নাউনকে কমপ্লিমেন্টারি নমিনেটিভ বলে। অর্থাৎ কমপ্লিমেন্টারি নমিনেটিভ শুধুমাত্র সেন্টেন্সের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে ব্যবহৃত হয়। এখন আসলে আমরা তা একটু লক্ষ্য করি। We made him captain. Objective complement. He was named কামরুল। দ্যাট মিন্স কামরুল হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। as a objective complement, as a subjective complement. এখন এই দুটো উদাহরণকে আমরা বিশ্লেষণ করলে দেখতে পাই উই মেড হিম। এখন আমরা কমপ্লিমেন্টটা যদি বাদ দিয়ে দিই তাহলে উই মেড হিম অর্থটা বললে আমাদের অর্থ সম্পূর্ণ হয় না। আর এই অর্থ সম্পূর্ণ করার জন্যই আমাদের যে অতিরিক্ত নাউনটা গ্রহণ করতে হয়, এই অতিরিক্ত নাউনটি হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বাদ দিলে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণভাবে এই জন্যই প্রকাশ পায় না। তাই এই জন্য আমাদের প্রদত্ত বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্যই যে অতিরিক্ত ওয়ার্ডটা গ্রহণ করা হয় সেই অতিরিক্ত ওয়ার্ডটাই হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে অ্যাজ এ যেহেতু অবজেক্টকে নির্দেশ করে কমপ্লিমেন্টটা গ্রহণ করা হয়েছে এই জন্য এটাকে আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে থাকি। আর যখন সাবজেক্টকে ইন্ডিকেট করে কমপ্লিমেন্টটা গ্রহণ করা হয় তখন সেটিকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। তাহলে আমরা এখানে এই উদাহরণের মাধ্যমে সহজে বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আসলে কমপ্লিমেন্টটা কি। কমপ্লিমেন্ট বাদ দিলে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পাবে না। এই জন্যই আমাদের বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করার জন্যই আমাদের কমপ্লিমেন্ট গ্রহণ করতে হয়। কারণ একটা বাক্যের অর্থ যখন সম্পূর্ণভাবে প্রকাশ পায় না তখন সেটি সঠিক সেন্টেন্স হয় না। তাই সঠিক সেন্টেন্স করার জন্যই আমাদের এই ধরনের বাক্যের ক্ষেত্রে কমপ্লিমেন্ট অবশ্যই গ্রহণ করতে হবে। ওকে, তাহলে আজকের মতো আমাদের লেসন এখানেই শেষ। আশা করি আমরা আগামী ক্লাসে আরেকটি নাইস এপিসোড নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। এরই আরেকটি পার্ট নিয়ে, অর্থাৎ কেসের আরেকটি পার্ট, দ্যাট মিনস পার্ট 2। কেসের পার্ট 2 নিয়ে আমরা আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে সুস্থ থাকো, সুরক্ষিত থাকো। আশা করি বাসায় বেশি বেশি পাঠ দান করবে। বেশি বেশি পাঠের মাধ্যমেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে এবং সুন্দরভাবে ইংরেজি বেশি বেশি করে শিখতে পারবে। ওকে, আল্লাহ হাফেজ। বন্ধুরা, আজকের মতো পাঠ আমাদের এখানেই শেষ। আগামী ক্লাসে
আরেকটি সুন্দর মোহনীয় এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে নিজে সুরক্ষিত থাকবে, অন্যকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে। নিজে সুস্থ থাকবে, অন্যকে সুস্থ রাখার চেষ্টা করবে। ওকে, পিতামাতার কথা শুনবে আর ঘরে বেশি বেশি এক্সারসাইজ করবে, কেমন? আর আমাদের সঙ্গেই থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে, কেমন? ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।